এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব পাম অ্যাভিনিউতে। সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, পাম অ্যাভিনিউ থেকে আমরা দেখেছি তুমি সেই ছবি তুলে ধরেছিলে কলকাতা টিভির দর্শকদের জন্য। দুপুর 1টার কিছু পরেই এই বাড়ি থেকেই বেরিয়ে যায় বুদ্ধদেব ভট্টাচার্যের, শেষবারের মতো তার মরদেহ এই বাড়ি থেকে বেরিয়ে যায়। এই মুহূর্তে পাম অ্যাভিনিউয়ের সামনে চিত্রটা ঠিক কি, কতটা শূন্যতা চারিদিকে? তুমি আমাদের সঙ্গে থাকো দেবজ্যোতি। আপনাদের জানিয়ে রাখি, পাম অ্যাভিনিউতে এই মুহূর্তে মনে হচ্ছে যেন সবই আছে ঘিরে, তবু শূন্যতা যেন চারিদিকে। এই পরিস্থিতি মনে হচ্ছে পাম অ্যাভিনিউতে, কারণ আজ দুপুর 1:15 নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্য, তার যে বিরাট সক্রিয়তা ছিল শেষ কয়েক বছরে এমনটা নয়, কিন্তু তারপরেও তার ভাবমূর্তি, তার প্রজ্ঞা, সে কথা মাথায় রেখেই এই 2024-এর লোকসভা নির্বাচনেও তার রাজনৈতিক দল, তাদের যুব প্রজন্ম তাকে ব্যবহার করেছিল নির্বাচনী প্রচারে। কৃত্রিম বুদ্ধিমত্তার সামনে তাকেই এনেছিল সামনে। আজকে আমরা এই মুহূর্তে আবারও চলে যাব পাম অ্যাভিনিউয়ের সামনে। সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ সবই আছে ঘিরে, কিন্তু শূন্যতা যেন চারিদিকে। পাম অ্যাভিনিউয়ের সামনের সেই শূন্যতার চিত্র বর্ণনা করো কলকাতা টিভির দর্শকদের। দেখো, এখানে কিন্তু এই পাম অ্যাভিনিউ যে ফ্ল্যাট, 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এই ফ্ল্যাটে মাত্র মীরা ভট্টাচার্য রয়েছেন এবং তার কন্যা রয়েছেন। একেবারে এখানে যে সাধারণ মানুষ এসেছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করছেন, কিন্তু যাকে দেখার জন্য অপেক্ষা করছেন তার মরদেহ 12টা 35 নাগাদ এই পাম অ্যাভিনিউ ফ্ল্যাট থেকে রওনা হয়েছে। সকাল 8টা 20 মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই পাম অ্যাভিনিউর ফ্ল্যাট কিন্তু তার কাছে অত্যন্ত পছন্দের ছিল। এই ফ্ল্যাট ছেড়ে তিনি কখনোই যেতে চাইতেন না। তিনি অসুস্থ হলে এই ফ্ল্যাটেই তার চিকিৎসার জন্য তিনি তার পরিজনকে বলতেন এবং তার যে রাজনৈতিক কলিগরা রয়েছেন, তার কমরেডরা রয়েছেন, তাদের সেই কথাই বলতেন। আমি এই ফ্ল্যাটের ছবিটা এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন আনন্দ চক্রবর্তীকে দেখাতে অনুরোধ করব। সেখানে যারা সাধারণ মানুষরা এসেছেন তারা কিন্তু শোকে বিহ্বল, পাথর হয়ে রয়েছেন। তারা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ দেখবার জন্য এসেছিলেন এবং তার যে দুজন অ্যাটেন্ডেন্ট ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে কথা বুদ্ধদেব ভট্টাচার্য সম্বন্ধে বর্ণনা করলেন তাতে যে কোনো মানুষের চোখে জল আসবে। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য শেষ দিন পর্যন্ত, যখন তিনি কথা বলতে পারছিলেন না পর্যন্ত, কিন্তু এই অ্যাটেন্ডেন্টগুলো যারা দক্ষিণ 24 পরগনা থেকে এসে, রায়দিঘি থেকে এসে তারা রয়েছেন, তাদের জিজ্ঞেস করতেন হাতের ইশারায় তোমরা খাওয়া দাওয়া করেছো কিনা। অর্থাৎ সেখান থেকে একটা মানবিক মুখ বুদ্ধদেব ভট্টাচার্যের সকলের সামনে আসে। এই বুদ্ধদেব ভট্টাচার্য ফ্ল্যাট তার কাছে এতটাই প্রিয় ছিল, দলের পক্ষ থেকে বারবার তার নিরাপত্তার কারণে, পুলিশের পক্ষ থেকে বারবার তাকে এই ফ্ল্যাট ছেড়ে যেতে বলা হয়েছিল। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য 82 সাল থেকে এই ফ্ল্যাটেই তিনি ছিলেন। তার আগে তার যে আগের জীবনটা ছিল, 82 সালের আগে তিনি উত্তর কলকাতায় থাকতেন এবং তারপর থেকে 82 সালে তিনি যখন এখানে আসেন এবং তারপরে তথ্য সম্প্রচার মন্ত্রী হয়েছিলেন, তখন থেকেই তার এই ফ্ল্যাটই তার কাছে ছিল অত্যন্ত প্রিয় পাত্র। আমরা তাদের অ্যাটেন্ডেন্টের সঙ্গে কথা বলছিলাম। গত কয়েকদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনার জন্য বারবার তিনি দাবি করতেন। রবীন্দ্রনাথের বইকে তিনি সব সময় বুকে জড়িয়ে রাখতেন এবং তার কাছে রবীন্দ্রনাথ যে অর্থাৎ শেষ জীবনটুকু তিনি কিন্তু রবীন্দ্রনাথের গান শুনেই কাটিয়েছেন। অর্থাৎ আজকে যখন তার অ্যাটেন্ডেন্টরা সেই ব্যাখ্যা করছেন তাতে কিন্তু তাদের চোখে জল। তারা আগামী কাল থেকে তারা আসবেন কিনা তারা জানেন না। তারা বলছেন যে সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে দেবজ্যোতি যে চিত্র তুলে ধরলেন আজকে সেই পাম অ্যাভিনিউ